নমস্কার। খবরদার কথা নয়, আমরা বলি বটে কথা নয়, কিন্তু আমরাই সবচেয়ে বেশি বলি। এই মুহূর্তে ভারতবর্ষে কথা বলা তো কঠিন ব্যাপার, তারপরেও মানুষ বলার চেষ্টা করছেন। এই যে কথা বলার বিষয়টা, আসলে আমরা যাদের দেখে উদ্বুদ্ধ হই, যারা এখনও বলে চলেছেন, তার ভেতরে আজকে এমন একজন আমাদের সঙ্গে এসেছেন, আপনাদের অত্যন্ত পরিচিত, সারা ভারতবর্ষের মানুষ যাকে এক ডাকে চেনেন, হান্নান মোল্লা। হান্নানদা আপনাদের যেমন পরিচিত, আমাদের সংবাদ মাধ্যমের কাছে সাংঘাতিক পরিচিত। কৃষক আন্দোলন, দেশের স্বাধীনতার যুগ থেকে কৃষক আন্দোলন ভারতবর্ষে একটা বিশাল ব্যাপার সৃষ্টি করেছিল সেই সহজানন্দ সরস্বতী সময় থেকে। এই কৃষক আন্দোলনের এখন অন্যতম নেতৃত্ব আমাদের হান্নান মোল্লাদা আমাদের সামনে বসেছেন, আমাদের বাঁদিকে, এবং ঐতিহাসিক কৃষক আন্দোলনের যে নেতৃত্ব অসাধারণ কাজ করেছেন, রীতিমতো মোদী সরকারকে নুইয়ে দিয়েছিলেন এক কথায় বলতে গেলে, তার অন্যতম হান্নানদা আমাদের মা দিকে বসেছেন। এবং দীর্ঘদিন সংসদে ছিলেন বসিরহাট কেন্দ্র থেকে, উলুবেড়িয়া কেন্দ্র থেকে, আমাকে কারেকশন করে দিলেন, উলুবেড়িয়া কেন্দ্র থেকে। হান্নানদা, সংসদ বিষয়টা কি, সংসদের ভেতরের আন্দোলনটা কি, এটা তার কাছ থেকেই আমাদের শিখতে হবে। আমরা অনেকটা ওই বিষয় নিয়েই যাব। এই অষ্টাদশ লোকসভা নির্বাচন শেষ হয়ে গেল হান্নানদা, ভারতবর্ষের রাজনীতি এই মুহূর্তে একটা নতুন দিকে চলে যাচ্ছে, কিন্তু তার মাঝে দাঁড়িয়েও কৃষক আন্দোলন বা অন্নদাতাদের প্রতি অন্যায়টা যে হয়েছিল 2020-21, দীর্ঘদিন ধরে সেটা চলছে। ঐতিহাসিক আন্দোলনের পরে কথা দিয়েও কথা রাখেনি। এই বিষয়টাকে এই মুহূর্তে কোন জায়গায় নিয়ে যেতে চলেছেন? গত লোকসভা নির্বাচনে আমরা যে কৃষক আন্দোলনের প্রতিফলন দেখেছি, এবং কৃষক আন্দোলন 384 দিন ধরে কৃষকদের যে মূল দাবি, ফসলের ন্যায্য দাম, ঋণ মুক্তি এবং অন্যান্য বিদ্যুৎ, কাঁচামালের দামের এই সমস্ত প্রশ্ন নিয়ে যে আন্দোলন তারা চালিয়েছিল 384 দিন, এবং সেই আন্দোলনের ফলে যে সবাই ভাবতো ভারতবর্ষে মোদি হচ্ছে অজেয়, সেই অজেয় মোদিকেও, নরেন্দ্র মোদিকেও কৃষক আন্দোলনের সামনে মাথা নত করতে হয়েছিল। বহু চেষ্টা করেছিল আন্দোলন ভাঙার, কিন্তু কোনো চেষ্টাই ফলপ্রসূ হয়নি। তার ফলে শেষ পর্যন্ত তাকে মাথা নত করতে হয়েছিল। এবং কৃষকের কাছে এই যে বিরাট পরাজয়, দেশের কাছে ক্ষমা প্রার্থী হয়ে, সেই পরাজয় একটা গণতান্ত্রিক আন্দোলনের সামনে একটা নতুন প্রেরণা সৃষ্টি করেছিল। বিশেষ করে মোদি ক্ষমতায় আসার পর কর্পোরেট, কমিউনাল অ্যান্ড ফ্যাসিস্টিক যে সরকার, কর্পোরেটকে সমস্ত সুযোগ সুবিধা দেওয়া এবং সাম্প্রদায়িকতাকে সমাজের সর্বস্তরে ছড়িয়ে দেওয়া এবং গণতন্ত্রকে, সংবিধানকে কণ্ঠরুদ্ধ করে একটা ফ্যাসিস্টিক শাসন ব্যবস্থাকে কায়েম করা, এই যে মোদির ফর্মুলা, সেই ফর্মুলা অনুযায়ী সে 10 বছরে আমাদের দেশের সমাজের সমস্ত ক্ষেত্রে যথেষ্ট অবক্ষয় ঘটিয়েছিল। এবং সেই অবক্ষয়ের বিরুদ্ধে ভারতবর্ষের কৃষকরা মাথা উঁচু করে দেখিয়ে দিয়েছিল কেন মোদি হচ্ছে কৃষক বিরোধী, কেন সে শ্রমিক বিরোধী, কেন হচ্ছে বেকারদের বিরুদ্ধে, কেন সে হচ্ছে সাম্রাজ্যবাদের সঙ্গে সাঁঠগাঁঠ করে আমাদের স্বাধীনতার মূল যে ভূত স্বাধীনতার বুনিয়াদ তাকে টলিয়ে দিচ্ছে, কেন সে আম্বেদকরের তৈরি সংবিধানকে ধ্বংস করে দিয়ে সেখানে সাম্প্রদায়িকতা যে বুনিয়াদ তৈরি করার জন্যে মনুসংহিতাকে স্টাবলিশ করার চেষ্টা করা হচ্ছে। এই সমস্ত বিষয়গুলো, মোদির যে চরিত্রের এই নকারাত্মক দিকগুলো গণ আন্দোলনের মধ্য দিয়ে, কৃষকদের আন্দোলনের মধ্য দিয়ে দেশবাসীর কাছে, দুনিয়াবাসীর কাছে সামনে আসে, এবং তার ফলে মোদি পেছু হটে। এবং পেছু হটে সে আমাদের যে কালা কানুন সে প্রত্যাহার করে নেয়, কিন্তু বাকি দাবি সে মানে স্বীকার করে।
সেই জন্য কৃষকরা বলেছিল আমাদের বাকি দাবি না মিটলে আমরা আন্দোলন ছেড়ে যাব না, ঠিক। তারা বসেছিল। তারপরে শেষ পর্যন্ত সরকার লিখিতভাবে দিল যে আমাদের যে বাকি দাবিগুলো আছে তার মধ্যে স্বামীনাথন কমিশনের সুপারিশ অনুযায়ী ফসলের ন্যায্য দাম, C2+50% এবং তার প্রকিউরমেন্ট, লোন মুক্তি, ইলেকট্রিসিটি বিলকে নিয়ে কনসিডার করা, এবং ট্রেনি যে নাকি হ্যাঁ হ্যাঁ তার ছেলে গাড়ি চালিয়ে 4-6 জন কৃষককে খুন করেছিল লখিমপুরে, তার ব্যাপারটা, যে শহীদ হয়েছিল 750 কৃষক, তাদের পরিবারকে কোনো রকম সাহায্য দেওয়া, এইসব বিষয়গুলো লিখিতভাবে দেয়। কিন্তু লিখিতভাবে দেওয়ার পরও প্রায় 3 বছর পেরিয়ে গেছে, সরকার সেই নিয়ে কোনো উচ্চবাচ্য করেন। তারপর আমরা জানতাম মোদি নির্বাচনে ধাক্কা খেয়েছে, আন্দোলনে ধাক্কা খেয়েছে, এবং আন্দোলনের পরে যে আবহাওয়া তৈরি হয়েছিল মোদি বিরোধী, তার প্রতিফলন নির্বাচনেও হয়েছে। সেই জন্য দেখবেন আন্দোলনের মূল যে ক্ষেত্র, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, রাজস্থান, মহারাষ্ট্র, এই যে বেল্ট, এই বেল্টে 48টা সিটে মোদি, বিজেপি, এনডিএ পরাজিত হয়েছে, জেতা সিট। হ্যাঁ, আর গোটা ভারতবর্ষ ধরলে পরে গ্রামাঞ্চলের যে সিট, যেখানে কৃষকরাই মূলত মূল ভোটার, সেরও 159টা সিটে বিজেপি পরাজিত হয়েছে। সেই জন্য 400 পারের স্লোগান কৃষকরা তার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিল কত বড় মিথ্যা ছিল, সেই মিথ্যা প্রমাণিত করে দিয়েছে। কিন্তু দুর্ভাগ্য আমাদের, সে অন্যান্য সহযোগিতার নিয়ে সরকার গঠন করেছে তৃতীয়বারের মতো। কিন্তু এবার আর মোদি সরকার হয়নি, এবারে এনডিএ সরকার হয়েছে। এই যে মোদি সব কিছুতে, মোদি ছাড়া কিছু হবে না, অজেয়, সেই মিথটা ভেঙে গেছে। মোদি সরকারের জায়গায় একটা এনডিএ সরকার হয়েছে অন্যান্য জোটের সঙ্গে সহযোগিতা নিয়ে। এখন মোদি হচ্ছে ল্যাংড়া, ক্র্যাশ নিয়ে চলতে হয়, দুটো ক্র্যাশ দুদিকে আছে, একটা হচ্ছে নীতিশ কুমার, একটা নরেন্দ্র নাইডু, ওর ওপর ভরসা করে সে সরকার চালাচ্ছে। এখন লোক অনেকে ভেবেছিল যে মোদির এই যে পরাজয়, এই পরাজয়ের ফলে সরকার হয়তো খানিকটা সংযত হবে, কিন্তু আমাদের কৃষক নেতাদের আমাদের সন্দেহ ছিল। কারণ যেমন চিতা যেমন তার গায়ের যে দাগ বদলাতে পারে না, ফ্যাসিস্ট কখনো তার চরিত্র বদলাতে পারে না। সেই জন্যে লোক দেখানো কিছু পরিবর্তন, কসমেটিক চেঞ্জ করলেও সে মূল যে তার লক্ষ্য, কর্পোরেটকে আরও বাড়ানো, কর্পোরেটের হাতে সমস্ত তুলে দেওয়া, এবং শ্রমিক এবং কৃষক দুটো উৎপাদক শ্রেণী, সেই উৎপাদক শ্রেণীটাকে হারিয়েছে, তার উপর বদলা নেওয়া, এবং সাম্রাজ্যবাদের সঙ্গে ক্রমাগত তার যে আত্মসমর্পণ, সেটাকে বাড়িয়ে নিয়ে যাওয়া, এবং সংবিধানের যে মূল গণতন্ত্র, আমাদের সিভিল রাইটস, মানুষের অধিকার, সেগুলোকে আবার পুরনো সমহিমায় ফিরিয়ে দেওয়া, এই সব সে করবে বলে আমাদের বিশ্বাস ছিল না। এবং গত কয়েক মাসের মধ্যে আমাদের ভোটের কালি এখনও হাতে আছে, দাগ, এই দাগ শুকাবার আগেই আমরা দেখলাম মোদির চরিত্র প্রকাশিত হচ্ছে, মোদির চরিত্র প্রকাশিত হতে লাগলো। সে ক্ষমতায় এসেই সে যে সিদ্ধান্তগুলো নেবে, সেই হচ্ছে কাশ্মীরে হচ্ছে গিয়ে 370কে জবরদস্তি কার্যকরী করা, কিন্তু তার যে কাশ্মীর সংখ্যালঘু বলে তার প্রতি যে বদলা নিল, তার রাজ্যটাকেই ভেঙে দিল, একটা রাজ্য ভেঙে দিয়ে সেখানে করলো হচ্ছে গিয়ে একটা কেন্দ্রশাসিত অঞ্চল, 3 ভাগে 3 টুকরো করে দিয়ে, এবং সেখানে গভর্নরের মাধ্যমে দিল্লির শাসন প্রতিষ্ঠিত করল, এবং কথা দিয়েছিল নির্বাচন করবে, কিন্তু কথা রাখেনি। শেষ পর্যন্ত এখন সুপ্রিম কোর্টের চাপে বলেছে সেপ্টেম্বরে করতেই হবে, সেই জন্যে সে এখন একটা নির্বাচনের প্রহসন করবে। কিন্তু সেই যে মোদির যে গণতন্ত্র হরণ করা কাশ্মীরিদের, সেই মানসিকতা থেকে তার কোনো পরিবর্তন হয়নি। এই যে এমএসপি যেগুলো, তারপরে অন্যান্য যে দাবিগুলো ছিল, কোনো কিছুই হয়, কৃষকদের ফসলের দাম বাড়াবার কোনো ব্যাপার নেই, কিন্তু প্রতিদিন তারা, মোদি বলছে আমি এমএসপি দিচ্ছি, এটা সম্পূর্ণ মিথ্যে কথা। কিন্তু যেহেতু মানুষ জানে না,
আর কৃষকদের সমস্যা নিয়ে আমাদের দেশের ঠিক। বুদ্ধিজীবী মধ্যবিত্তের কোনো রুচি নেই, ঠিক। তারা খোঁজও রাখে না যে কৃষকরা প্রতিদিন 35 জন কৃষক আত্মহত্যা করছে, কেন করছে, কারোর কোনো দরদ নেই। কিন্তু কৃষকদের যে সমস্যা, সেই সমস্যা যেহেতু ফসলের দাম না পাওয়া তার মূল সমস্যা, সেটা নিয়ে কারোর কোনো মাথা ব্যথা নেই। আপনাদের মোদি সেটাই করছে। পরবর্তী পদক্ষেপটা কি? বড় হচ্ছে মোদি কিচ্ছে বলছে আমি দিচ্ছি, কিন্তু যে ফর্মুলা দিচ্ছে সেই ফর্মুলাটা স্বামীনাথন ফর্মুলা না, না। C2 + 50%, এটা স্বামীনাথের ফর্মুলা। ঠিক। আর ও যে দিচ্ছে CSCPর ফর্মুলা A2 + FL, এই দুটোর মধ্যে প্রায় 15 থেকে 20% কম হয়। কম হয়। সেজন্য ও যেটা ঘোষণা করছে এই নতুন ফর্মুলায়, সেটা কৃষকদের ফসলের ন্যায্য দাম না, কিন্তু রেডিও, টেলিভিশন, গদি মিডিয়া প্রচার করে যাচ্ছে মোদি দিচ্ছে, কিন্তু দিচ্ছে না। অর্থাৎ মোদি কৃষকের সঙ্গে প্রতীক করছে, শ্রমিকদের উপরে একই রকম আক্রমণ করেছে, 4টে লেবার কোড করে শ্রমিকদের কৃতদাস বানাবার চেষ্টা, সেটাও চলছে। সেই লেবার কোডকে আবার এখন কার্যকরী করার চেষ্টা করা হচ্ছে। তারপরে হচ্ছে ফৌজদারি আইন পরিবর্তন করে আমাদের গণতান্ত্রিক অধিকারকে আরও বেশি সংকুচিত করার জন্য করেছে। চেষ্টা করছে। সংখ্যালঘুদের অধিকার কেড়ে নেওয়ার জন্য যে CAA হয়েছিল, সেটাকে আবার কি করে পুনরায় ইমপ্লিমেন্ট করা যায় তার চেষ্টা করছে। ওয়াকআপ আইন এনে মাইনরিটির যে একটা অধিকার, ধর্মীয় অধিকার, তার উপর হস্তক্ষেপ, একটার পর একটা সে কিন্তু সে মুখে যাই বলুক, সে তার যে লক্ষ্য ফ্যাসিস্টদের, সেই লক্ষ্য থেকে সরেনি। সেই জন্যই আজকে তার গণতন্ত্র বিরোধী, মাইনরিটি বিরোধী, শ্রমিক, কৃষক, গরিব মানুষ বিরোধী তার যে চরিত্র, সেই চরিত্র আজকে সরকারে গিয়েও বজায় আছে। এবং সে একটু ঘুরপথে, একটু নরম মনোভাব নিয়ে সেটাকে লোক দেখানো, কিন্তু সে আসল লক্ষ্য থেকে সরেনি। এইটাই আমাদের বুঝতে হবে। মোদি কখনোই গণতন্ত্র ফিরিয়ে দিতে পারে না। মোদি কখনোই আম্বেদকরের সংবিধানকে দীর্ঘদিন চলতে দেবে না, কারণ মনোবাদী নীতিতেই তার বিশ্বাস, RSS, BJP। তো সেই দিকেই সে যাচ্ছে ধীরে ধীরে। একটু পদক্ষেপটা একটু স্লো হয়েছে, কিন্তু যে কৃষক হত্যা করলো মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসাবে, তাকে কৃষিমন্ত্রী করা হলো। অর্থাৎ সে তার লক্ষ্যের দিকে এগোবার চেষ্টা করছে, কিন্তু একটু কৌশলে, একটু ধীর পদে। আমরা বিশ্বাস করি না। আমরা কৃষকরা মনে করি মোদি হচ্ছে কৃষক বিরোধী, মোদি হচ্ছে শ্রমিক বিরোধী, মোদি হচ্ছে গরিব মানুষের প্রতি বিশ্বাসঘাতক, বেকারি সে দূর করতে পারবে না, করার কোনো লক্ষণও নেই, এবং মূল্যবৃদ্ধি আকাশ ছোঁয়া হচ্ছে, তার কোনো চিন্তা নেই। মণিপুরে এত বড় অত্যাচার হয়ে গেল, নারী অত্যাচার, তিনি গোটা পৃথিবীতে ঘুরে ঘুরে শান্তি স্থাপন করছেন, কিন্তু মণিপুর জ্বলছে, সেখানে গিয়ে শান্তি স্থাপন করার কোনো উদ্দেশ্য নেই। কারণ RSS যা করতে চায় সেই নির্দেশ অনুযায়ী সে তার প্রশাসনকে চালিয়ে যাচ্ছে। সেই জন্য মোদির ওপর ভরসা করার কোনো কারণ নেই। এই মুহূর্তে হানান্দা একটা বিষয়ে খুব জানতে ইচ্ছে করছে, সেটা হচ্ছে দেশের, এই যে আপনি মণিপুরের কথা বললেন, মণিপুরে তো মহিলাদের ওপর কী হয়েছে আপনি জানেন, যেটা প্রকাশিত হয়েছে এর ছাড়াও ভয়াবহ ঘটনা ওখানে রয়েছে, যা আস্তে আস্তে আসছে। শুধু পশ্চিমবঙ্গেই একটা ঘটনা ঘটেছে এটা যেমন আছে, এটা সাংঘাতিক নিন্দার ব্যাপার, এখনও আন্দোলন চলছে। এবং মণিপুর, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশে ভয়াবহ ক্যাসেট করেছে, উত্তরাখণ্ড, মহারাষ্ট্র, এরপরে বিহার, দিল্লি, আসামেও তাই হয়েছে। এই যে ঘটনাগুলি ঘটছে আনন্দা, যে সমস্ত জম্মু কাশ্মীরেও হচ্ছে, আপনার তো বিশাল অভিজ্ঞতা, এই অভিজ্ঞতার দৃষ্টিকোণ থেকে বলছি যে দেশের যে এই সমস্ত বিষয়ে আদৌ কি দেশের সরকারের কোনো নজর আছে, নেক নজর আছে, যে এইগুলি বন্ধ করার কোনো উদ্দেশ্য কি আছে বলে মনে হচ্ছে আপনার? কাজের মধ্য দিয়ে প্রমাণ হচ্ছে নেই, কারণ স্লোগান হচ্ছে বেটি বাঁচাও বেটি পড়াও, কিন্তু পড়িয়ে মেয়েদের যখন রাস্তায় বেরোচ্ছে তখন তাকে বলাৎকার করা হচ্ছে, এবং বলাৎকারীরা সব জায়গায় তারা ফ্রি হ্যান্ড পেয়ে যাচ্ছে, কোনো সাজা নেই, কোনো রকম ভয় ডর নেই, তারা এই সমস্ত করে যাচ্ছে। নির্ভয়া কাণ্ডের পর অনেকে ভেবেছিল হয়তো এটা কিছুটা সংযত হবে, কিন্তু সেটা আবার পশ্চিমবাংলায় অভয়া কাণ্ড হয়ে আবার আরও নগ্নভাবে সেটা সামনে এলো। এই গত 1 মাসে মোদি ক্ষমতায় আসার পর প্রায় 12-14টা রাজ্যে, তার মধ্যে উত্তরাখণ্ড আছে, কি বলে, মহারাষ্ট্র আছে, আসাম আছে, দিল্লি আছে, তারপরে ওদিকের
বিহার বিহার আছে, আছে, মধ্যপ্রদেশে হলো, মধ্যপ্রদেশে, তারপর পশ্চিমবাংলায় তো পশ্চিমবঙ্গ। সবচেয়ে জঘন্য ঘটনা, জঘন্য। যে গোটা পৃথিবীর হচ্ছে গিয়ে বিবেককে আঘাত করে। ঠিক, ঠিক। এতে প্রমাণ হচ্ছে তারা এই ব্যাপারে তাদের খুব একটা লক্ষ্য নেই। এখানে কিছু আইন করে, কিছু ভাষণ দেবে, কিছু স্টেটমেন্ট করবে, কিন্তু নারীর মর্যাদার ইকুয়াল রাইট এটা বিজেপি মানতে পারে না। কারণ বিজেপির ফিলসফি হচ্ছে আরএসএসের মনুসংহিতা, এবং ওরা বলছে মনুসংহিতাকেই প্রতিষ্ঠিত করবে, এবং স্কুল কলেজে মনুসংহিতা পড়াবার জন্য সিলেবাসের মধ্যে ঢোকানো হচ্ছে। মনুসংহিতা কি বলছে? নারী হচ্ছে নিকৃষ্ট জীব, নারী হচ্ছে নরকের দ্বার, নারী কখনো বুদ্ধিমতী হতে পারে না, নারীকে সবসময় নিচে থাকতে হবে। এই যে সব মনুসংহিতাতে নারী বিরোধী যে মানসিকতা, মনুসংহিতার একটা মহিলা সম্পর্কে ওদের যে মূল ধর্ম, ওরা বলেছে যে বেদের পর, সাভারকার বলেছিল বেদের পর সেকেন্ড হিন্দুদের শ্রেষ্ঠ গ্রন্থ হচ্ছে মনুসংহিতা। তো সেই সাভারকারের যে বক্তব্য, এইটাই হচ্ছে আরএসএসের বক্তব্য, যে মনুসংহিতাই হচ্ছে বেদের পর সর্বশ্রেষ্ঠ হিন্দুদের গ্রন্থ। তা সেখানে যেখানে সেই গ্রন্থ যখন জাতিবাদকে প্রতিষ্ঠিত করেছে, বর্ণাশ্রমকে প্রতিষ্ঠিত করেছে, বর্ণাশ্রম দিয়ে কোনো ইকুয়ালিটি হয় না। অর্ধেক লোককে পায়ের তলায় রেখে পশুর মতন জীবনযাপন করতে বাধ্য করে রেখে তুমি সমানতা দিতে পারো না। সমানতা মনুসংহিতাকে উল্টে দিয়ে বলুক না যে ব্রাহ্মণ ক্ষত্রিয়রা শুদ্ধদের সঙ্গে পারিবারিক সম্পর্ক স্থাপন করবে, এটা বলার হিম্মত আছে? এটা না হলে ভারতবর্ষে সমতা আসতে পারে না। শুধু সমতার নাম করে যে মানে মানুষকে ঠকানো হচ্ছে, সেটা হচ্ছে মনুসংহিতার যে মানসিকতা, সেটাও এস্টাবলিশ করা। সেই জন্য যতক্ষণ পর্যন্ত মনুসংহিতা ভিত্তিতে এ সমাজকে পুনর্গঠন করতে চেষ্টা করবে, সামাজিক সমস্যাকে ডিল করবে, সেখানে কখনো মহিলাদের ইকুয়াল রাইট হবে না। 33% রিজার্ভেশন দিলেই মহিলাদের ইজ্জত বাড়বে না। কারণ ভারতবর্ষে মহিলাদের প্রতি মনুবাদী দৃষ্টিভঙ্গি হচ্ছে গাইডিং ফোর্স। সেই জন্যে আজ যা হচ্ছে, এসব হচ্ছে সেই মানসিকতা থেকে। সবাই বুঝেছে যে এ সমস্ত অপরাধ, কিন্তু অপরাধ না। মেয়েদের প্রতি কিছু অন্যায় করলে এই একটু সহানুভূতি জানিয়ে এটাকে চেপে দাও, কিন্তু অপরাধীদের যাতে এমন পরিস্থিতি না করো যে দ্রুত বিচার হবে, সাজা হবে কঠোর, যাদেরকে একটা অপরাধীরা ভবিষ্যতের জন্য সংযত হবে, এই ধরনের লক্ষ্য নিয়ে কোনো কাজ করা বা কোনো আইন করা বা প্রশাসনিক ব্যবস্থা নেওয়া, এর কোনো লক্ষণ নেই, এবং এখন হবেও না সেটা মোদির রাজত্বে। শেষ কথাটা যেটা বললেন আর কি, নারীদের উপর অত্যাচার ইত্যাদি আছে, পশ্চিমবঙ্গে একটা বিকল্প পথ দেখিয়েছে হানাদা। পশ্চিমবঙ্গে তো এই আন্দোলনটা শুরুই করলো, আরজিকরকে আন্দোলনটা শুরুই করলো বামপন্থীরা। শুরু করার পরিপ্রেক্ষিতে এরপরে অন্যান্য দলও এসছে। এই মুহূর্তে সর্বশেষ যা খবর, একজন সাংসদ তিনি পদত্যাগ করতেও চেয়েছেন এই ইস্যুতে। তিনি আবার ক্ষমতাসীন দলেরই লোক, ইচ্ছে প্রকাশ করেছেন, এখনও করেননি, ইচ্ছে প্রকাশ করেছেন। এই বিষয়ে জানতে পারছি যে এই আন্দোলনটা সেইভাবে প্রচার পেল না, বামপন্থীদের আন্দোলনটা সেইভাবে প্রচার পেল না, এটা কেন? পশ্চিমবাংলার এই আন্দোলনে বামপন্থীরাই হচ্ছে সিংহভাগ। শুরু থেকে এখন পর্যন্ত প্রতিদিন পশ্চিমবাংলার গ্রামে গ্রামে, মহকুমায়, ব্লকে, শত শত জায়গায় হাজার হাজার মহিলা, ছাত্র, যুবক তারা রাস্তায় নেমে এই আন্দোলন করছে। তারা বলছে বিচার চাই, ন্যায় চাই। রাত তো কিন্তু সর্বদিন রাত তারা করে যাচ্ছে। কিন্তু গদি মিডিয়া, যারা পশ্চিমবাংলার রাজনীতিতে বামপন্থীদের সহ্য করতে পারে না, তারা এটাকে ঢেকে রাখার চেষ্টা করছে। দে ওয়ান্ট টু কিল ইট বাই সাইলেন্স। যেন বামপন্থীরা নেই, তারা কিছু করছে না, সব বিজেপি করছে। বিজেপি যেন এই অন্যায়ের প্রতিবাদ করছে, বাধ্য হচ্ছে করতে। কিন্তু বামপন্থীরা এই আন্দোলনের মেরুদণ্ড, পশ্চিমবাংলার যে কোনো মানুষ যাবে দেখতে পাবে, কিন্তু এটাকে মিডিয়া গোপন করছে, চেপে যাওয়ার চেষ্টা করছে। কিন্তু তাহলেও বামপন্থীরা এই আন্দোলনে আছে। এটা কোনো সস্তা রাজনীতি করার জন্য না, এটা বিশ্বাস। বামপন্থীরা বিশ্বাস করে কোনো একটা সমাজ যদি প্রতিষ্ঠিত করতে হয়, সামাজিক সমস্যা, যেখানে যে সমাজ নারীর প্রতি সমান ইজ্জত না দেবে, সে সমাজ কখনই মানবিক সমাজ হতে পারে না। আর যেখানে দুর্বলতম লোক যদি ন্যায় বিচার না পায়, সেখানে গণতন্ত্র হতে পারে না। এটা বামপন্থীরা বিশ্বাস করে। এই বিশ্বাস কোনো একটা তালি পাওয়ার জন্যে না, এই বিশ্বাস থেকে বামপন্থীরা এই আন্দোলনকে চালাচ্ছে। এবং মমতা ব্যানার্জি আজকে ও নিজার্ক বলে না,
এতদিন ধরে ওর মমতা ব্যানার্জির 13 বছরের ইতিহাস হচ্ছে নারী নির্যাতন বৃদ্ধি, এবং যত ধর্ষণকারী ধরা পড়েছে তার 70-80% তৃণমূলের কর্মী, এবং যতগুলো বড় বড় ঘটনা হয়েছে তারপরে মমতার রিয়াকশান হয়েছে ছোট্ট ঘটনা বিরোধীরা উস্কাবার চেষ্টা করছে, কোনো দিন এটা দমন করার চেষ্টা করে যে 13 বছর আগে যদি এর বিরুদ্ধে ব্যবস্থা নিত হয়তো পরবর্তীকালে একটা মানসিকতা তৈরি হতো যে না সহ্য করবে না। যখন একেবারে তাও ঘটনা ঘটার পর তার প্রশাসন যুক্ত, তার পুলিশ যুক্ত, তার স্বাস্থ্য দপ্তর যুক্ত, তার তৃণমূলের গুন্ডারা যুক্ত, সবাই মিলে যখন এত বড় একটা বর্বরতা, একটা সেবারত মহিলা ডাক্তারকে এইভাবে বর্বরভাবে তার প্রতি অত্যাচার করলো, এখন প্রথমের দিকে তো চেষ্টা গেল, দেরি করলো 7 দিন ধরে, তার মা বাপকে ভুল খবর দেওয়া হলো, এবং এই সমস্ত করে তার যে ডকুমেন্ট ছিল যেখানে ধর্ষণ সেই জায়গার মানে কনস্ট্রাকশন করে তার প্রমাণ লোপ করার চেষ্টা হলো, এইসব হচ্ছে। এবং যে ক্রিমিনাল ওখানকার সুপারিনটেন্ডেন্ট যার নেতৃত্বে এসব হতো তাকে সেখানে নিয়ে প্রিন্সিপাল আরেকটা নতুন জায়গায় প্রমোশন দেওয়ার চেষ্টা করা হলো। এই সব ঘটনা দেখাচ্ছে এটা মমতা ব্যানার্জির হচ্ছে গিয়ে প্রেরণা ছাড়া এই বর্বরতা করতে পারত না। কিন্তু যখন গোটা দেশে বিদেশে দুনিয়ায় রব পড়ে গেছে, হঠাৎ রাতারাতি একটা কানুন বানিয়ে ফেলে। আর এই কানুনটা কতটাই কার্যকরী হবে কি না, কীভাবে কার্যকরী, তোমার পুলিশ যদি তদন্ত না করে, এ কারণ থাকলে কি হবে? আর তোমার পুলিশ হচ্ছে সমস্ত ঘটনাকে উপেক্ষা করেছে, মিসলিড করার চেষ্টা করেছে, কোনো তদন্ত ঠিক মতন করেনি। সুতরাং এটা হচ্ছে এক মুখ রক্ষা, গোটা দুনিয়াকে এই ঘটনার সৃষ্টি করলো, আবার সেই ঘটনার বিরুদ্ধে একটা লোক দেখানো আইন তৈরি করে দেখিয়ে দিল যে আমি ওই হচ্ছে নাকি সবচেয়ে এর বিরুদ্ধে ক্রুসেডার। আসলে তা না, এটা লোক দেখানো, এবং এর বিরুদ্ধে যখন সবাই ওর পার্টির ভেতরেও একটা অংশ বিদ্রোহ করতে শুরু করেছে। আজকে দেখছিলাম এমপি তিনি বলেছেন পদত্যাগ করতে চান। অবশ্য আমি জানি না তার ইচ্ছা কতটা সৎ, কেন মমতা ব্যানার্জির এই যে মানে জনবিরোধী, নারী বিরোধী তার যে চরিত্র, এটা নতুন না। সেই মমতা যখন এমপি করলো, ছুটে গিয়ে এমপি হয়ে গেলেন, তখন তো মনে পড়ে না এই মমতা হচ্ছে সত্যিকারের জনদরিদ্রী না, এর মধ্যে অনেক অপরাধী মন আছে। তখন তার কথায় এমপি হয়ে এখন বদনাম হয়ে গেছে বলে তবুও ভালো যে প্রতিবাদ করার অন্তত একটু সাহস জোগাড় করতে চেষ্টা করছে, এটাই ভালো। শুভবুদ্ধি জয় হোক। কিন্তু হান্নান, এটা ভারতবর্ষের অন্যান্য জায়গায় যে নারীদের উপর অত্যাচারগুলি হচ্ছে, যেগুলির কথা আপনিও বললেন, সেখানে এরকম প্রতিবাদ তো হচ্ছে না তেমনভাবে। মহারাষ্ট্রে কিছুটা হয়েছে, মহারাষ্ট্রে খানিকটা হয়েছে, মহারাষ্ট্র কাশ্মীরে যখন হয়েছিল সেই বাচ্চা মেয়েটারও তখন হয়েছিল, তারপরে নির্ভয়া হয়েছিল দিল্লিতে। বাংলায় দেখা গেল, বাংলায় তো আজকের এই ঘটনা যেগুলো হচ্ছে তার মধ্যে পশ্চিমবাংলা এই আন্দোলনের সামনের সারিতে আছে, এবং এটা শুধু পশ্চিমবাংলা না, পৃথিবীর অন্যান্য দেশেও, দেশ বিদেশেও সেখানে ডাক্তাররা রাস্তায় নামছে, প্রতিবাদ করছে। একটা ভাষা এই নারীদের মুক্তি, তার মর্যাদা রক্ষার, ইজ্জত রক্ষার যে ভাষা, এই ভাষাটা পশ্চিমবাংলা দিয়েছে। আমরা আশা করি এই ভাষাটাকে আরও শক্তিশালী করতে হবে, এই আওয়াজটাকে, এবং গোটা পৃথিবীতে এই যারা নারী লোভী বর্বর, এই বর্বরদের হাত থেকে মহিলাদের সম্পূর্ণ তার উইমেন্স ডিগনিটি, তাদের অনার, তার মর্যাদা, তাকে পরিপূর্ণতা দেওয়ার জন্যে হচ্ছে গিয়ে গোটা দেশব্যাপী, দুনিয়াব্যাপী যে গণ আন্দোলন দরকার, এই আন্দোলন তার সূত্রপাত করুক, এটাই আমরা আশা করি। সর্বশেষ প্রশ্ন, কৃষক আন্দোলন কোন মুখে যাচ্ছে এই মুহূর্তে? এই মুহূর্তে আমরা আলোচনা করে দেখলাম এসকেএমের জেনারেল বডি মিটিংয়ে, এসকেএম বললো যে মোদিকে নির্বাচনে তো একটা আঘাত করা হয়েছে, আগামী এই মাসে আরও 4টে রাজ্যে নির্বাচন হতে চলেছে। এসকেএম ঠিক করেছে ওই সব রাজ্য তো গিয়ে কৃষকদের বলবে যে মোদির চরিত্রের কোনো পরিবর্তন হয়নি, মোদি কথা দিয়ে কথা রাখেনি, বিশ্বাসঘাতক, সুতরাং মোদির দলকে আবার শাস্তি দাও, এই কথা ঠিক করেছে। তোমরা আর 4টে রাজ্যে যেখানে নির্বাচন হবে সেখানে সংযুক্ত কিষাণ মোর্চা কৃষকদের কাছে গিয়ে সেখানেও বিজেপিকে হারাবার, যেমন সর্বভারতীয় ক্ষেত্রে হারিয়েছে, তেমনি সেই সব রাজ্যও বিজেপিকে হারাবার জন্যে তারা মানুষের কাছে যাবে, কৃষককে তারা উদ্বুদ্ধ করবে, এটা একটা পরিকল্পনা। এর পরেও এই যে আমাদের দাবি, সেই দাবি নিয়ে আবার আন্দোলন আমরা শুরু করবো। আমরা গণতান্ত্রিক আন্দোলনে বিশ্বাস করি, সুতরাং আমরা গণতান্ত্রিকভাবে আবার এই আন্দোলনকে পুনর্জীবিত করার জন্যে আমরা আন্দোলনের
প্রচার শুরু করেছি আমরা, এবং সেখানে 15 থেকে 25শে নভেম্বর পুরো দেশে এই যে মজুরি বিশ্বাসঘাতকতা কৃষকদের প্রতি, শ্রমিকদের প্রতি, গরিবের প্রতি, এই বিশ্বাসঘাতক নিয়ে ব্যাপক ইন্টেনসিভ ক্যাম্পেইন করা হবে গোটা দেশে। এবং 26শে নভেম্বর যেদিন থেকে আমাদের আন্দোলন শুরু হয়েছিল, দিল্লি চলো, আর ওই দিনই ভারতবর্ষের শ্রমিকরা ভারত বন্ধ করেছিল। তো শ্রমিক কৃষকের যুক্ত আন্দোলনের সূত্রপাতের দিন, এটা ঐতিহাসিক দিন 26শে নভেম্বর। এবারেও 26শে নভেম্বরকে আমরা শ্রমিক, কৃষক, অন্যান্য মেহনতি মানুষের সঙ্গে হাত মিলিয়ে ওই দিনটাকে ভালোভাবে পালন করব। ওই দিনেও আমরা বড় বড় র্যালি করে গোটা দেশে আবার ওই ইস্যুটাকে তুলে ধরা মানুষের সামনে, সরকারের উপর চাপ সৃষ্টি করার জন্য আপাতত এই প্রোগ্রাম এখন পর্যন্ত ঘোষণা করা হয়েছে। এই অল্প সময়ের ভেতরে সমস্ত ভারতবর্ষের অবস্থাটা হান্নান দাই পারেন বলে দিতে। কি জায়গায় রয়েছে আমাদের ভারতবর্ষ, কৃষক আন্দোলন কোন জায়গায় রয়েছে, নারীদের অবস্থা কি, পরবর্তী সময়ে কর্তব্যটা কী, সবটা এত সহজে আমাদের বোঝালেন। আমরা যে পথে যাচ্ছিলাম, যে ভারতবর্ষের মানুষ নিশ্চয়ই প্রতিবাদের পথ খুঁজে পাবে। বাংলা আজকে যেটা দেখায়, ভারতবর্ষ পরে সেটা শেখে এবং নেয়। এই যে দীর্ঘদিনের কথা হয়তোবা শুরু হলো, এবং এই নারীদের বিরুদ্ধে যে প্রতিবাদ, এই প্রতিবাদ আরও ব্যাপক আকার ধারণ করবে। একই সাথে অন্নদাতাদের প্রতি যে অন্যায়, সেই অন্যায়কে যে সংযুক্ত কিষাণ মোর্চা তথা সারা ভারত কৃষক সভা যে মেনে নিচ্ছে না, পরবর্তী সময়ে ভারত সরকার সেটা নিশ্চয়ই উপলব্ধি করতে পারবে। আজকে এইটুকুই থাক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে নমস্কার।